গীতা গিরিকে বলে, ঠিক আছে, বেশ, তো তুই আমাকে কোর্টে দেখতে চাস, তাহলে ঠিক আছে, আমি তোকে কোর্টে জবাব দেব। তুই যাকে নিয়ে আসিস না কেন, ধীমান শেখ হোক বা অন্য কেউ, আমি কোর্টে জবাব দেব। আর আমি বলে দিচ্ছি দিদি, আর বেশি বাড়াবাড়ি করিস না, অনেক হয়েছে। আর তুই এই পরিবারটাকে ভাঙিস না দিদি। তখন গিরি বলে, তুই রাস্তাটা ছাড়। এরপর গীতা বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে কোর্টে দেখা হচ্ছে, তুই এখান থেকে এখন চলে যা। এদিকে দেখা যায় রতি দেবী পদ্মকে বলে, কি বেলা তো বয়ে এসেছে, এখনো ঘুমোচ্ছ কেন মহারানীর মতো? ব্রেকফাস্টটা কে বানাবে? আর শুনি বাকি কাজগুলো কে করবে? তখন গীতার ফোন আসে রতি দেবীর কাছে, বলে যে ব্রেকফাস্টটা হয়ে গেছে, ব্রেকফাস্টটা সময় মতো পদ্মকে যেন সার্ভ করে দেওয়া হয়। তখন রতি দেবী বলে, কি এই মেয়েটার জন্য আমি ব্রেকফাস্ট বানাবো? এটা একটা পরিচারিকা। তখন রতি দিদিকে গীতা বলে, আচ্ছা, যখন আপনার ছেলে ওই পরিচারিকার হাত ধরেছিল তখন আপনার ছেলেকে শাসন করতে গিয়ে ভুলে গেছেন, নাকি তখন আপনি ভুলে গেছেন যে মেয়েটা পরিচারিকা ছিল? এরপর কিরণকান্তি ব্যানার্জি বলে যে এই মেয়েটাকে আমি ঝিয়ের কাজ করাতে করাতে ওকে শেষ করে ফেলবো, ওকে ঘর মোছাবো, ওকে সবকিছুই করতে হবে। এরপর গীতা বলে, হ্যাঁ, সে সব তো করতে হবে, সেটা আপনাকে করতে হবে, আপনি পোছা লাগাবেন। তখন কিরণকান্তি ব্যানার্জি বললে যে কি, আমি পোছা লাগাবো? এরপর গীতা বলে, হ্যাঁ, নইলে তো ওই যে আপনার ছেলে তো একটা জায়গায় সই করে দিয়েছে, তাহলে তো জানেনি কি হবে। এরপর গীতা বলে, আচ্ছা আর দেরি না করে পদ্মকে সময় মতো ব্রেকফাস্টটা সার্ভ করে দিন, বুঝতে পেরেছে তো, ফুলকো আর আলুর দম। এরপর পদ্মকে ফোনটা দিতে বলে। পদ্মকে যখন ফোনটা দিতে বলে তখন পদ্ম বলে, আচ্ছা এইসব একটু বেশি হয়ে যাচ্ছে না? তখন গীতা বলে, তুই একদম চুপ থাক, বেশি হয়ে যাচ্ছে না? তুই চুপ করে থাক, যা করার আমি করছি। আর হ্যাঁ, যতদিন তোকে ওই বাড়ির মেয়ে না ভাবছে ততদিন এটা চলতেই থাক। আমি তোকে বলে দিচ্ছি পদ্ম, তোকে ওই বাড়ির মেয়েই ভাববে। এরপর এইদিকে দেখা যায় যে এখন আর কি করার, ওনার জন্য নাকি এখন ফুলকো লুচি আর আলুর দম বানাতে হবে। মা তার মাকে বলে, আচ্ছা মা, তুমি করে নাও, যাও। আর এটা এরকম একটা গাড্ডায় পড়ে গেছি যে কখনো এর থেকে নিস্তার পাবো না। এদিকে কিরণকান্তি ব্যানার্জি পদ্মকে বলে যে এখানে একটা আপদ পুঁতে রেখে গেছে। পদ্ম বলে, আপনি আমাকে এমন বলেছেন, একটা ফোন করি তাহলে। তখন কিরণকান্তি ব্যানার্জি বলে যে না না, থাক, ঠিক আছে, কিছু বলতে হবে না। পরের মুহূর্তে দেখা যায় অগ্নিজিৎ মুখার্জির বাড়িতে অঙ্কিত, অমলান চ্যাটার্জি আর মেহেক, তারা তিনজনই সেখানে আসেন। এবং সেখানে এসে অমলান চ্যাটার্জি বলে যে আমরা একটা গুরুত্বপূর্ণ কথা আপনাকে বলতে এসেছি। আসলে কালকে তো কোর্টে ডেট পড়ছে, আমি কালকে কোর্টে সাক্ষী দিতে যেতে পারবো না। আসলে আমরা এখন আর কোনো ঝামেলা চাইছি না, তাই আমি কালকে কোর্টে যাব না। এরপর গীতা বলে, এ কি, আপনি যদি না চান তাহলে কি করে হবে? পর অমলান চ্যাটার্জি বলে যে আমাকে মেহেক না করেছে কোর্টে যেতে। পর অগ্নিজিৎ মুখার্জি মেহেককে বলে, একটা বাড়ির বউ হয়ে এই মেয়েটা আমার জন্য প্রাণপাত করে লড়াই করে যাচ্ছে, আর তুই এত কিছু করার পর বলছিস যে কোর্টে না যেতে। এরপর এলিন বলে, মেহেক তুই এতটা স্বার্থপর, গীতা বৌদি তোর জন্য কি না করেছে বলতো, আর তুই এখন এই রকম করছিস। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে যে থাক, ওর যখন ইচ্ছে নেই তাহলে ওকে আর কোর্টে যেতে হবে না। এরিন বলে, তুই বুঝতে পারছিস না কি হতে পারে? এটা কোনো হল ঘর নয় যেখানে লোকজন কথা বলবে, এটা কোর্ট, এখানে রায় দিলে তারপর জেঠুর জেল হয়ে যাবে। তখনই দেখা যায় প্রলয় সেখানে এসে বলে যে তুমি বুঝতে পারছো না, মেহেক এক রাতে এত বদলে যায় কেন? নিশ্চয়ই কিছু না কিছু তো একটা হয়েছে, যার চাল চালার সে তো চালটা চেলে দিয়েছে। যে চালটা চাললেও পাণ্ডবরাও হেরে গেছিল, আর তার থেকেও এটা খুব ক্ষতিকর, খুব খারাপ চাল চেলেছে। আর যেই চাল চেলেছে এটাকে বলে শুকনি চাল। আর তোমরা জানো কে চালটা চেলেছে? এরপর প্রলয় গিরির দিকে আঙ্গুল দেখিয়ে বলে যে ওই যে সে এখানে দাঁড়িয়ে রয়েছে, যে এই চালটা চেলেছে। আগামী পর্বে দেখা যায় যে যখন সাত্বিক গিরিকে বলে যে তোমার ফোন রেকর্ডে অটো রেকর্ড হয়ে যায় তাই না, আর লাস্ট কলে মেহেকের নাম্বার রয়েছে, তা তোমরা সবাই শুনবে নাকি কি কথা হয়েছে? এই কথাটা শোনা মাত্রই গিরি সাত্বিককে একটা চড় মেরে বসে। এরপর গীতা বলে, দিদি তুই এটা কি করলি? তখন গীতা বলে, কেন, তোর গায়ে কি ফসকা লাগলো? আচ্ছা তুই এখন এই বাড়িতেই থাক তোর স্বামী আর তোর আরেক প্রেমিককে নিয়ে। এরপর অগ্নিজিৎ মুখার্জি বলে যে বাস, অনেক হয়েছে, তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও, তুমি তোমার সীমা কিন্তু পেরিয়ে যাচ্ছ।